আজকে আমরা কোনো সাক্ষী উপস্থাপন করিনি, কারণ আজকে অন্য একটি মামলায় অর্থাৎ জিয়াউল আহসান সাহেবের মামলায় আরেকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অব্যাহত আছে। সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভূঁইয়া তিনি তার অসমাপ্ত সাক্ষ্য প্রদান করছেন, তার জেরা হচ্ছে। সেটা শেষ হবার কারণে, সেটা শেষ হবার জন্য যে সময়ের প্রয়োজন, সেই সময়টুকু দেওয়ার জন্য আজকে আমরা কোনো সাক্ষ্য উপস্থাপন করিনি। আগামী 25শে ফেব্রুয়ারি আসামি সজীব অজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যে মামলার, সেটা প্রথম সাক্ষ্য অনুষ্ঠিত হবে। আমরা যেটা বলেছি যে বাংলাদেশে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র জনতার উপরে যে ব্যাপক হারে যে ম্যাসাকার করা হয়েছিল, যে গণহত্যা চালানো হয়েছিল, সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছেন সজীব অজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক। কারণ তারা দুজন আইসিটির দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন এবং জুনায়েদ আহমেদ পলকের সাথে অন্যান্য মন্ত্রীদের সালমান এফ রহমান সাহেবের কথোপকথনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে এই গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে তাদের মধ্যে সলা পরামর্শ হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, পরিকল্পনা হয়েছে। সেগুলো আমরা এখানে তুলে এনেছি এবং ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে ছাত্রদের মধ্যে পরস্পরের যোগাযোগ বন্ধ করে দিয়ে তাদেরকে গণহারে হত্যার সুযোগ তৈরি করে দেয়া, পরবর্তীতে যে গণহত্যা বাংলাদেশে হয়েছিল তা বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করার যে চেষ্টা, সেই কাজের সাথে তারা সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ঢাকায় যে ব্যাপক হারে গণহত্যা হয়েছে, বাংলাদেশের মানুষের কাছে এটা পৌঁছতে দিলে সেই সময় গণ অভ্যুত্থান আরও বেশি তীব্রতর হতে পারে, এই আশঙ্কায় তারা এই কাজগুলো করেছিলেন। তারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি ষড়যন্ত্র, পরিকল্পনা, সরাসরি অংশগ্রহণ এবং গণহত্যাকে আড়াল করার যে কাজটা করেছেন, সেই বিষয়গুলো এই সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে আমরা তুলে এনেছি। সেটাকে সামারাইজ করেই আজকে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে সূচনা বক্তব্য উপস্থাপন করেছি। শহীদ ওসমান হাদি জুলাই আগস্টের অন্যতম আন্দোলনের মধ্যে অন্যতম সিপাহসালার ছিলেন এবং তিনি নিজে প্রত্যক্ষ করেছিলেন যে কিভাবে এই বিপ্লব সংগঠিত হয়েছে, কিভাবে তাদের উপরে গণহত্যা চালানো হয়েছে, আক্রমণ চালানো হয়েছে। তার যে সাক্ষ্য তিনি তদন্তকারী কর্মকর্তার কাছে দিয়েছিলেন, সেটা যে তিনি নিজে শহীদ হয়ে যাওয়ার কারণে ট্রাইব্যুনালে তার পক্ষে যেহেতু জবানবন্দি দেওয়া আর সম্ভব নয়, আমাদের আইনের 19 ধারায় একটা বিধান রাখা হয়েছে যে যদি কোনো সাক্ষীর এরকম বক্তব্য তদন্তকারী কর্মকর্তার কাছে দেয়া থাকে কিন্তু পরবর্তীতে তার পক্ষে আর কখনো সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে উপস্থিত হওয়া সম্ভব না হয়, তাহলে আদালত তার সেই বক্তব্যকে সত্য বক্তব্য হিসাবে গ্রহণ করতে পারেন। সেই কারণে উক্ত ধারার অধীনেই আমরা সেই অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছে। মৃত মানুষের জবানবন্দি তো, মৃত মানুষ তো জবানবন্দি দিতে পারে না। জবানবন্দি যিনি দিয়েছেন তিনি জীবিত মানুষ হিসেবে দিয়েছিলেন, তার বক্তব্য একটা জায়গায় রেকর্ডেড হয়েছে। সেই রেকর্ডেড বক্তব্যের আলোকেই কোর্টরুমে এসে তিনি একই বক্তব্য দেবার কথা, কিন্তু তিনি যেহেতু পরবর্তীতে আর জীবিত নেই, সুতরাং আগে সর্বশেষ তার যে বক্তব্য দেয়া ছিল সেইটাকে আদালত বিবেচনার জন্য গ্রহণ করতে পারেন, এটাই আইনের বিধান। সে কারণেই সেই ধারার অধীনেই আমরা এটা দিয়েছি।